32 পাতায় দেখো দেওয়া আছে কবিতাটা আমি কবি, এই কবিতাটা দেওয়া আছে, ঠিক আছে। তো কবিতাটা যাওয়ার আগে যেটা বলি যে আমি কবি অর্থাৎ এখানে কবিকে প্রেমেন্দ্র মিত্র, তাহলে কবি প্রেমেন্দ্র মিত্র বলছেন যে আমি কবি কাদের কবি, আমি কাদের জন্য কবিতা লিখি, সেটাই হচ্ছে কবিতাটার বিষয়বস্তু। যে আমার কাছে কারা কবিতা লেখার বিষয়বস্তু হিসাবে গৃহীত হয়েছে সেটাই বিষয়, মানে মূল বিষয়। তার আগে মানে পাঠের যে মূল ভাব আছে সেটা একটু পড়ি, শোনো, তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি কবিতাটা। দেখো বলা আছে পাঠের মূল ভাবে যে কবি মাত্রই কল্পনা বিলাসী, এমন ধারণা আছে আমাদের অনেকেরই। কিন্তু এই কবিতার কবিতা নন, চারপাশের মানুষদের দেখে তিনি বুঝেছেন এ যুগ হলো কর্মের আর ঘর্মের। এখানে কল্পনা বিলাসের স্থান নেই, কারণ পৃথিবীকে যারা সচল রেখেছেন সেই চাষি কামার কাঁসারি ছুতোর মুটে মজুর তারা সবাই কর্মব্যস্ত, মুহূর্তকাল বিশ্রাম নেবার অবকাশ তাঁদের নেই। সভ্যতার রথচক্রে এরাই এগিয়ে নিয়ে চলেছেন। পৃথিবীর মাটি সাগর নদী মাটির নিচের ধাতু সবই কর্মজীবী মানুষের হাতের ছোঁয়ায় ছোঁয়া পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মাটির বাসনা মেটাতে কুম্ভকার তাই চাকা ঘুরিয়ে চলেন, অব্রলিং মিনার তৈরি করতে রাজমিস্ত্রি দিনরাত পরিশ্রম করেন, দুস্তর সাগরে পাল তুলে দিয়ে ভেসে চলেন দুঃসাহসী নাবিক, কামার সালে হাতুড়ি পিটিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি তৈরি করে দেন কামার, যন্ত্রপাতি দিয়ে ছুতোর তৈরি করেন দরজা জানলার আসবাবপত্র, পাহাড়ের বুক চিরে সুড়ঙ্গ তৈরি করেন শ্রমিক, কুঠারের ঘায়ে অরণ্য উচ্ছেদ করে কাঠুরে সেখানে বসতি স্থাপনের সুযোগ করে দেন। কবি এদেরই কাছে মানুষ হতে চান, এদেরই মতো কর্মব্যস্ত থাকতে চান। রূপময় বর্ণনায় পৃথিবীর সৌন্দর্য দেখে কাল কাটাতে তিনি আদৌ আগ্রহী নন, এদেরই মতো কর্মব্যস্ত থাকতে চান। সেটা বললাম, মেহনতি মানুষের কঠোর পরিশ্রমের মর্ম তিনি বুঝেছেন, তাই তিনি হতে চান এদেরই কবি। তাহলে এক কথায় বললে কবি প্রেমেন্দ্র মিত্র এখানে শ্রমজীবী মানুষের হয়ে কবিতা লিখেছেন, যাদের পরিশ্রমে এই সভ্যতার রথচক্র সচল থাকে, যাদের সাহায্য ছাড়া এই সভ্যতার অগ্রগতি ঘটা সম্ভব নয়, সেই শ্রমজীবী জনতার কথা কবি কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এই প্রসঙ্গে মনে পড়ে গেল আমার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তোমার হচ্ছে বক্তব্য উক্তি আর কি, ওরা কাজ করে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, ঠিক আছে। সেই ওরা কাজ করে কবিতাতেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একই কথা বলছেন যে ওরা কাজ করে কোথায়, শহরে গ্রামে গঞ্জে নগরে প্রান্তরে, ঠিক আছে। অর্থাৎ তারা সব জায়গায় কাজ করে, কারা, এই শ্রমজীবী জনতা, এবং তাদের কথা ইতিহাসে কোথাও কিন্তু লেখা থাকে না। লেখা থাকে কাদের কথা, সেই রাজার কথা, সেই তোমার হচ্ছে শাসকের কথা, যার দ্বারা এগুলো শাসিত বা হচ্ছে আর কি। তো এখানে শ্রমজীবীর কথা কেউ মনে রাখে না, কিন্তু সভ্যতার তোমার হচ্ছে যে রাজপ্রাসাদ, সেই সভ্যতার রাজপ্রাসাদ এই শ্রমজীবী জনতার দ্বারাই নির্মিত হয়। তিনি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন একটা কথা, যে খুব সুন্দর কথাটা মনে পড়ে গেল এই মুহূর্তে, যে তারা হচ্ছে সভ্যতার পিলসুজ, তারা তোমার হচ্ছে মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে আর তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করে মানে বুঝিয়ে বলি। পিলসুজ মানে হচ্ছে দেখবে প্রদীপ দেওয়ার জন্য একটা স্ট্যান্ড থাকে, দেখেছো, যে একটা স্ট্যান্ডের উপরে একটা প্রদীপকে বসানো থাকে, পুজোর সময় দেখেছো যে পিতলের একটা স্ট্যান্ড দেওয়া আছে, তার উপরে প্রদীপটা বসানো থাকে। তো সেই যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটাকে বলা হয় পিলসুজ। দেখেছো কেউ স্ট্যান্ডটা, যে একটা লম্বা মতো দেখবে স্ট্যান্ড থাকে, তার মাথায় প্রদীপটা বসানো থাকে। হ্যাঁ, তানিশা দেখেছো, তাহলে সেটাকে বলা হয় পিলসুজ। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তারা সভ্যতার পিলসুজ কারা, এই শ্রমজীবী জনতারা। তারা কি করে, তারা মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। দেখো কত সুন্দর কথা বলছেন, যে প্রদীপটা কার উপর থাকে, এই পিলসুজের উপরে বসানো থাকে। তার মানে শ্রমজীবী জনতা মাথায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে কি, তারা সভ্যতাটাকে, গোটা সভ্যতারটাকে মাথার উপর নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে, অর্থাৎ পিলসুজের গায়ে কি হয়, প্রদীপের তেলটা যখন গড়িয়ে পড়ে পিলসুজের গায়েও লাগে, এবং তাদের নিচে থাকে অন্ধকার। পিলসুজের দেখবে প্রদীপের ঠিক নিচের অংশটা থাকে কি, অন্ধকার। প্রদীপের 4-5টা আলো হয়,
নিচের অংশটা অন্ধকার থাকে, মানে যেখানে পিল সুইচটা দাঁড় করানো আছে সেখানটা অন্ধকারে ঘেরা। তার মানে তাদের জীবনগুলো সেরকমই অন্ধকারে ঢাকা। তারা সভ্যতাকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নিজেরাই কোথায় লুকিয়ে আছে? অন্ধকারের গহ্বরের মধ্যে। খুব দারুণ কথা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা দামি কথা। এখানে এখানে কবি প্রেমেন্দ্র মিত্র সেই কথাটাই বলতে চাইছেন যে আমি কবি তাদের যারা শ্রমজীবী, যারা পরিশ্রম করে, যারা খেটে সভ্যতার রথচক্রকে সচল রেখেছে, আমি তাদের জন্যই কবিতা লিখি, আমি তাদের কথাই কবিতাতে তুলে ধরি। ঠিক আছে, এবার কবিতাটা পড়ি, দেখো বুঝতে পারবে কি বলছেন কবি। আমি কবি যত কামারের আর কাঁসারির আর ছুতরের, মুটে মজুরের, আমি কবি যত ইতরের, আমি কবি ভাই কর্মের আর ঘর্মের, বিলাস বিবশ মর্মের যত স্বপ্নের তরে ভাই, সময় যে হায় নাই। মাটি মাগে ভাই হালের আঘাত, সাগর মাগিছে হাল, পাতালপুরি বন্দিনী ধাতু, মানুষের লাগি কাঁদিয়া কাটায় কাল। দুরন্ত নদী সেতু বন্ধনে বাঁধা যে পড়িতে চায়, নেহারি আসলে নিখিল মাধুরী সময় নাহি যে হায়। মাটির বাসনা পুরাতে ঘুরাই কুম্ভকারের চাকা, আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা। অভ্রংলিহ মিনার দম্ভ তুলি, ধরনীর গুঢ় আশায় দেখাই উদ্ধত অঙ্গুলি। আমি কবি ভাই কামারের আর কাঁসারির আর ছুতরের, মুটে মজুরের, আমি কবি যত ইতরের। কামারের সাথে হাতুড়ি পিটায়, ছুতরের ধরি তুরপুন, কন্যা অজানা নদীপথে ভাই, জোয়ারের মুখে টানি গুণ। পাল তুলে দিয়ে কোন সে সাগরে, জাল ফেলি কোন দরিয়ায়, কোন সে পাহাড়ে কাটি সুরঙ্গ, কোথা অরণ্য উচ্ছেদ করি ভাই, কুঠার ঘায়। সারা দুনিয়ার বোঝা বই আর খোয়া ভাঙি, আর খাল কাটি ভাই, পথ বানাই, স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি, মিছে সারা রাতি পথ চায়, হাই সময় নাই। দেখো কবি কি বললেন, কথাটা বারবার বলছেন আমি কবি, আমি, মানে কবি কিন্তু এখানে নিজে সেই সমস্ত মানুষদের প্রতিনিধি হয়ে কথা বলছেন, এবং সেই জন্য বলছে আমি এইগুলো করি। এবার আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বলি। দেখো যে আমি কবি যত কামারের আর কাঁসারির, ছুতরের মুটে মজুরের, আমি কবি যত ইতরের। বলে দিচ্ছি মোনালিসা, আমি সব মানে বলছি। দেখো আমি কবি ভাই কামারের আর কাঁসারির। কামার মানে কি? দেখো এগুলো মানে এক একটা পেশার উপর ভিত্তি করে এক একটা সম্প্রদায়, মানে এখানে জাতির তৈরি হয়েছে এখানে। তো এখানে কামার মানে তোমার হচ্ছে যারা তোমার হচ্ছে লোহার যে কাজকর্মগুলো করছে তাদেরকে বলছি। ওই জন্য দেখবে কামার শাল বলি আমরা, কামারের তৈরি করা যেখানে লোহার জিনিসপত্র তৈরি করে, যারা তৈরি করে তাদেরকে সব বলে দিচ্ছি। নন্দিনী মানে সব আমি পরপর ব্যাখ্যা করছি, তুরপুন মানে, কাঁসারি মানে, সব বলছি আমি। দেখো কাঁসারি মানে যারা কাঁসার জিনিসপত্র তৈরি করে, ছুতর মানে কি যারা কাঠের কাজ করে তাদেরকে ছুতর বলা হয়, মুটে মজুরের মানে যারা মালপত্র বয়ে নিয়ে যায়। তাহলে কবি এদের কবি, অর্থাৎ এই সমস্ত শ্রমজীবী জনতার কবি। তারপর বলছেন আমি কবি ভাই কর্মের আর ঘর্মের। কর্ম আর ঘর্ম মানে যারা কাজ করে, যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করে, কবি তাদের কথা বলেছেন। বিলাস বিবশ মর্মের যত স্বপ্নের তরে ভাই, সময় যে হায় নাই। অর্থাৎ এই বিলাস বা বৈভব বা তোমার হচ্ছে আরামের মধ্যে থাকার স্বপ্ন দেখার সময় কবি বলছেন নেই। কেন নেই? কারণ তাদেরকে কাজ করে খেতে হয়, ঘাম ঝরিয়ে খেতে হয়। এই সমস্ত পরিশ্রমী মানুষদের বিলাসবহুল জীবনযাপন করার স্বপ্ন দেখারও সময় নেই। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফ। মাটি মাগে ভাই হালের আঘাত। হাল মানে হচ্ছে লাঙল, যে মাটিকে লাঙল দিয়ে চাষ করলে তবেই সেখান থেকে ফসল বের ফলে। কবি কেন বলেছেন আমি কবি যত ইতরের? বলছি আমি, মোনালিসা যাচ্ছি, আমি ব্যাখ্যা করছি। আচ্ছা, ওই যে আমি কবি যত ইতরের বলেছেন, তাই তো। ইতর মানে এখানে ছোট অর্থে ব্যবহার করা হয়েছে। মানে দেখো এখানে ব্যাপারটা যেটা বলা হয়েছে, ইতর শব্দটার প্রাচীন অর্থে যেটা মানে ব্যবহার করা হতো সেটা হচ্ছে ছোট মানুষকে, মানে ছোট জাত অর্থে এইরকমভাবে ব্যবহার করা হতো। মানে তথাকথিত ভদ্র সমাজ যাদেরকে ছোট জাত বা ছোট মানুষ বলে মনে করে, কবি বলছেন আমি তাদের কবি। অর্থাৎ মানে সভ্যতার যারা নিজেদেরকে বলে সভ্যতার আমরা উচ্চে অবস্থান করছি, আমরা সভ্য, সেই সভ্য সমাজ যাদেরকে ছোট করে, সেই ছোট মানুষদের প্রতিনিধি হয়ে কবি কথাটা বলছেন। বোঝা গেল মোনালিসা? আচ্ছা, এবারে কি বলছে, মাটি মাগে ভাই হালের আঘাত।
ঠিক আছে, হাল মানে লাঙল, তাহলে মাটি লাঙল এর আঘাত চায়, মাটি ভেঙে যেতে চায়, ঠিক আছে, না হলে কি হবে, না হলে চাষ হবে না। পাতালপুরীর বন্দিনী ধাতু, মানুষের লাকি কাঁদিয়া কাটায় কাল। অর্থাৎ মাটির নিচে যে খনিজ সম্পদ রয়েছে সেই সম্পদ কি হয়, মানুষের চেষ্টাতেই বাইরে বেরিয়ে আসে। লোহা বলো বা কয়লা বলো বা অন্যান্য ধাতু বলো, যেগুলো মাটির তলায় রয়েছে সেগুলো কি করে, মানুষ পরিশ্রম করে মাটি খুঁড়ে সেগুলোকে বার করে নিয়েছে, তার থেকে ধাতুগুলোকে গলিয়ে বার করা হয়। তাহলে সেই ধাতু অপেক্ষা করে আছে যে কখন মাটি খুঁড়ে মানুষ পরিশ্রম করে সেগুলো তাদেরকে বের করে নিয়ে যাবে। ঠিক আছে, পরের লাইনে, দুরন্ত নদী সেতু বন্ধনে বাঁধা যে পড়িতে চায়, নিহারি আসলে নিখিল মাধুরী সময় নাই যায়। দুরন্ত নদী সেতু বন্ধনে বাঁধা পড়িতে, দেখো নদীকে বাঁধ দিয়ে কি করে মানুষ সেই জলের ব্যবহার করে থাকে, তাহলে নদীও যেন অপেক্ষা করে থাকে যে মানুষ কি করবে, সেই বাঁধ দিয়ে তার জলকে কাজে লাগাবে। অর্থাৎ দুরন্ত নদীও অপেক্ষমান সেই শ্রমজীবী জনতার হাতে বাঁধ নির্মিত হবে এই জন্য। নিহারি আসলে নিখিল মাধুরী সময় নাহি যে আর। অর্থাৎ এখানে সমগ্র নিখিল মাধুরী হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে কথাটা বলা হয়েছে। কি লিখছো এটা সানিয়া, কিছু টাইপ করছো? কারো সানিয়া কিছু কোশ্চেন রয়েছে তোমার এখানে? এখান পর্যন্ত যেটা বললাম তারা বলছে, আমি লাইনটার ব্যাখ্যা বলে দিচ্ছি। দেখো কি বলেছে যে নিহারি আসলে নিখিল মাধুরী সময়, তাহলে নিখিল মাধুরী মানে কি, নিখিল মানে হচ্ছে পৃথিবী, এখানে পৃথিবীর সৌন্দর্য। হ্যাঁ, এগুলো দেখে কি মনে হচ্ছে, এগুলো দেখে মনে হচ্ছে সময় যে আর নেই, মানে সময় মানে আর বসে থেকে কাল কাটানোর বা এখানে সৌন্দর্য উপভোগ করার সময় যেন আর নেই। ঠিক আছে, এই দুটো প্যারাগ্রাফ এটা হলো। পরের পাতায় নেক্সট প্যারাগ্রাফ, মাটির বাসনা পুরাতে ঘুরায় কুম্ভকারের চাকা। কুম্ভকার মানে কুমোর, যারা মাটির জিনিসপত্র তৈরি করে। তাহলে কুম্ভকার কি করে, তার হাতের জাদুতে, হাতের ছোঁয়ায় মাটির জিনিসপত্র নির্মাণ করে থাকে। আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা, মানে ওই কি বলা হচ্ছে এখানে, আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা, মানে বলা হচ্ছে যে এখানে দেখো মানুষ কি করে, আকাশে যে মানে মানে কি তাদের যন্ত্রের সাহায্যে তারা কি করে বেড়াচ্ছে, এরোপ্লেন বা প্লেনের সাহায্যে তারা উড়ে বেড়াচ্ছে, এটা বলা হচ্ছে। তাহলে এখানে সেটা তাদের দুঃসাহসের একটা পরিচয়। আচ্ছা, অভ্রংলিহ মিনার দম্ভ তুলি। অভ্রংলিহ মিনার মানে হচ্ছে যে মানে বড় বড় অট্টালিকা বা এখানে যে বড় বড় প্রাসাদ নির্মিত হয়েছে, হ্যাঁ, সেই মিনার কি করেছে, আকাশের দিকে দম্ভ তুলে তাকিয়ে আছে, ধরনীর গুঢ় আশায় দেখায় উদ্ধত অঙ্গুলি। অর্থাৎ এখানে পৃথিবীর যে থেকে যেন পৃথিবীর যে কি বলবো সমতল ভূভাগ, সেই সমতল ভূভাগ থেকে যে এত উচ্চে তারা অবস্থান করছে, এটা যেন ধরণীকে তারা একটা তাদের গোপন কি বলবো ঈর্ষা প্রকাশ করছে, এরকম একটা ব্যাপার। যে তারা ধরণীর বুক থেকে এত উঁচুতে তারা দাঁড়িয়ে আছে, যেন তাদের ধরণীর প্রতি একটা মানে গোপনীয়তা প্রকাশ করছে। আমি কবি ভাই কামারের আর কি বলেছো এটা বলো, আকাশের দিকে ডাকে গড়িয়ার মেলি মানে কি? এখানে দেখো একটা কথা দুটো হতে পারে, এখানে কুম্ভকারের চাকার কথা বলা হতে পারে, যে কুম্ভকারের চাকা বলেছে, তারপরের লাইনই বলছে আকাশের ডাকে গড়িয়ার মেলি দুঃসাহসের পাখা। আমি এখানে যেটা ব্যাখ্যা বললাম সেটা হচ্ছে যে তোমার এখানে দুটো হতে পারে অর্থ, যে তার নিচের লাইনে আছে অভ্রলিং মিনার দম্ভ তুলি। দুটো কথা হতে পারে, যে একটা মিনার মানে তোমার হচ্ছে বড় প্রাসাদ, কি হয় মাটি থেকে উপরে তৈরি হয়, তো উঁচুতে নির্মাণ করা হয়, তার মানে আকাশকে সে যেন ছুঁতে চায়, তার মানে আকাশের ডাকে গড়ি তৈরি হয়। আর কি বলেছে, গড়িয়ার মেলি, মেনি মানে হচ্ছে প্রস্ফুটিত হয়, ছড়িয়ে পড়ে, তার মানে আকাশ যেন ডাক দিচ্ছে বলে অভ্রলিং মিনার নির্মিত হচ্ছে, মানে আকাশের টানে মাটি থেকে এত উঁচুতে মিনার নির্মিত হচ্ছে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আবার একটা ব্যাখ্যা হতে পারে যে মানুষ তার দুঃসাহসী বা সাহসিকতা নিয়ে কি করে আকাশের বুকে উড়ে বেড়ায়, এটাও হতে পারে। হ্যাঁ, দুরকমই হতে পারে, তবে এটা বলাই ভালো যে মিনার নির্মাণ যেটা, যে আকাশ যেন ডাক দিয়েছে বলে মানুষ তার পরিশ্রম দিয়ে বড় বড় মিনারকে নির্মাণ করছে, বড় বড় প্রাসাদকে নির্মাণ করেছে, এবং সেগুলো যেন পৃথিবীকে
তার কিছুটা হলো ঈর্ষা বা পৃথিবীর দিকে কারণ ঈর্ষা প্রকাশ করছে। বোঝা গেল এবার? আমি তারপরে বলছি দেখো, আমি কবি ভাই কামারের আর কাঁসারির, ছুতরের মুটে মজুরের, আমি কবি যত ইতরে। আবার এক লাইনটাকে তিনি রিপিট করলেন, যে তিনি বললেন এই শ্রমজীবী মানুষের, এই তথাকথিত সভ্য সমাজ যাদের ছোট করে সেই মানুষেরই আমি কবি, এটা তিনি আবার রিপিট করলেন। এর পরের লাইন দেখো, কামারের সাথে হাতুড়ি পিটায়, ছুতারের ধরে তুরপুন। তুরপুনটা জিজ্ঞেস করছিলে কি, যে কামারের সাথে হাতুড়ি পিটায় মানে কামার যেমন করে লোহার জিনিসপত্র তৈরি করতে গেলে তার উপর হাতুড়ি, লোহার উপর হাতুড়ি পিটিয়ে পিটিয়ে সেটাকে তৈরি করে, তেমনভাবে ছুতরের ধরি তুরপুন। তুরপুন মানে হচ্ছে দেখবে এখন ইলেকট্রিক ড্রিল মেশিন হয়ে গেছে, যে কাঠের উপর ফুটো করবার জন্য ইলেকট্রিকের ড্রিল মেশিন ব্যবহার করা হয় এখন বর্তমানে। কিন্তু আগে যেটা হতো, একটা তোমার লম্বা কাঠ থাকতো, তার গায়ে একটা দড়ি বাঁধা থাকতো, ঠিক আছে? দড়িটা একটা তোমার হচ্ছে একটা মানে ফুটো করার জন্য একটা যন্ত্র থাকতো, সেই যন্ত্রের মধ্যে পাক দিয়ে ছুতোররা কি করতো, এরকম করে ঘষতো, ঘষলে কি হতো, ওই ফুটোটা তৈরি হয়ে যেত। এটাকে বলা হতো তুরপুন। ওই তোমার হচ্ছে খানিকটা কি বলবো, তোমার ভায়োলিনের যে স্টিকটা থাকে না, যার মধ্যে তোমার যেটা দিয়ে মিউজিকটা বাজানো হয়, সেরকম দেখতে খানিকটা। এবং তার ওটা দড়িটা কি করা হতো, দড়িটা ওই যন্ত্রটা গায়ে জড়িয়ে দিয়ে ঘষলে কি হতো, ঘুরতো ওটা, আর ওই কাঠে যে জায়গাটা ফুটো করতে চাইছে সেই জায়গাটা ফুটো হয়ে যেত। এটা হচ্ছে তুরপুন, ঠিক আছে? তাহলে ছুতরের ধরি তুরপুন মানে সেই তুরপুন দিয়ে যেমনভাবে ছুতোর কাঠের জিনিসপত্রে ছিদ্র করে থাকে, কবিও যেন তাদের সঙ্গেই কাজ করেন। কোন সে অজানা নদী পথে ভাই, জোয়ারের মুখে টানি গুণ। জোয়ারের মুখে গুণ টানা, গুণ টানা মানে হচ্ছে নৌকার সঙ্গে যে দড়ি বাঁধা থাকে, সেই দড়ি বেঁধে, দড়িটাকে ধরে মাঝিরা অনেক সময় কি করে, নৌকা ধরো কোনো কারণে আটকে গেলে মাঝিরা জলে নেমে সেই দড়ি ধরে তারা কি করে, নৌকাটাকে টেনে বার করে। এবার বলেছে জোয়ারের মুখে টানি গুণ। জোয়ারের মুখে গুণ টানা কিন্তু খুব কঠিন ব্যাপার। জোয়ারে মানে কি হয়, জোয়ারের মুখে জল হু হু করে বাড়তে থাকে, জলের একটা স্রোত থাকে, তাহলে সেই মুখে যদি গুণ টানতে হয় তাহলে কি হবে, মানে কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হবে। তাহলে সেই কারণে বলছেন যে যারা এরকম পরিশ্রম করে সেই মানুষগুলোর সাথে আমিও যেন কাজ করি। পাল তুলে দিয়ে কোন সে সাগরে, জাল ফেলি কোন দরিয়ায়। পাল তুলে দিয়ে যারা, পাল তুলে নৌকায় পাল তুলে যারা সমুদ্রে তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে যায়, যাত্রা করে, কবি যেন তাদের মতো হয়েই সেখানে যাত্রা করেন। জাল ফেলি কোন দরিয়ায়, দরিয়া মানে হচ্ছে সমুদ্রে, অর্থাৎ নদী বা সমুদ্রে মাছ ধরে যারা, সেই মাঝিদের হয়ে তিনি কথা বলছেন। কোন সে পাহাড়ে কাটি সুরঙ্গ, কোথা অরণ্য উচ্ছেদ করি ভাই কুঠার ঘায়। যারা পাহাড় কেটে বড় বড় গর্ত মানে সুরঙ্গ নির্মাণ করে, সেই মানুষগুলোর সঙ্গে তিনি থাকতে চেয়েছেন, অর্থাৎ তারা যেভাবে পরিশ্রম করে কবি যেন তাদের কবি। আবার বলছেন কোথা অরণ্য উচ্ছেদ করি ভাই কুঠার ঘায়। কুঠার মানে হচ্ছে কাঠ কাটার যে যন্ত্র, কুড়ুল যেটা, যারা কাঠ কাটে কুঠার দিয়ে, তাদের হয়েও তিনি কথা বলছেন। অর্থাৎ এই পৃথিবীতে যত শ্রমজীবী মানুষ রয়েছে, সমস্ত মানুষের প্রতিনিধি কবি এখানে নিজে, অর্থাৎ সবার হয়ে তিনি এখানে কথা বলছেন। লাস্ট লাইন প্যারাগ্রাফে কি বলছেন, সারা দুনিয়ার বোঝা বই আর খোয়া ভাঙি। খোয়া ভাঙি মানে হচ্ছে পাথর ভাঙা বা ইট ভাঙা। জাল ফেলি কোন দরিয়ায় মানে দূর সমুদ্রে যারা মাছ ধরতে যায় সেই মাঝিদের কথা বলা হচ্ছে, যারা অনেক দূর সমুদ্রে গিয়ে মাছ ধরে সেই মাঝিদের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সারা দুনিয়ার বোঝা বই আর খোয়া ভাঙি। খোয়া ভাঙি মানে পাথর ভাঙা, ঠিক আছে? অর্থাৎ যারা পাথর ভাঙে, বড় বড় পাথর ভেঙে ছোট ছোট পাথরের টুকরো করে দেয়, সেই মানুষগুলোর কথাও বলছেন। আর খাল কাটি ভাই পথ বানায়, যারা খাল নির্মাণ করে, যারা পথ তৈরি করে, সেই সমস্ত মানুষগুলোরও কথা তিনি এখানে তুলে ধরছেন। স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি, মিছে সারা রাতি পথ চায়। স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি মানে বলতে চাইলেন যে এই মানুষগুলোর স্বপ্ন দেখার সুযোগ নেই, কারণ এদের কাছে একটাই স্বপ্ন, সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য জীবন সংগ্রাম, বেঁচে থাকার জন্য খাদ্যের জোগাড়, এবং এটা করতে গিয়ে কোনো অলীক স্বপ্নের জগতে ভাসার মানে সময় তাদের কাছে থাকে না। সেই জন্য বলছেন স্বপ্ন বাসরে বিরোহিনী বাতি, মিছে সারা রাতি পথ চায়, অর্থাৎ তাদের জন্য স্বপ্ন
থাকে না, কারণ তাদের স্বপ্ন দেখতে নেই, তাদের স্বপ্ন দেখার সময় থাকে না। হায় সময় নেই, এই জন্য লাস্ট কথাটা বললেন যে তাদের কাছে স্বপ্ন দেখার মতো, অলিক জগতে ভাসার মতো কোনো রকম সময় থাকে না। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ খুব সত্যি কবিতা, এটা তো অবশ্যই মানে একদম বাস্তব সময়কে কবি এখানে তুলে ধরেছেন, বাস্তবতার সঙ্গে সম্পর্কযুক্ত কবিতা। সেই জন্যই কবি এখানে কবিতাটা বলছেন যে আমি কবি, অর্থাৎ যারা শ্রমজীবী জনতা, যারা বাস্তব এই পৃথিবীকে, এই সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে, তাদেরই কবি তিনি। অর্থাৎ এটা আমাদের প্রত্যেকেরই একই বক্তব্য হওয়া উচিত, এই শ্রমজীবী মানুষের কথাই আমাদের তুলে ধরা উচিত, কারণ তাদের ছাড়া কোনো সভ্যতা এগিয়ে যেতে পারে না। আজকে তুমি যদি দেখো, আমি একটা উদাহরণ বলি, ধরো চীনের যে প্রাচীর নির্মাণ হয়েছিল, এটা তোমরা ক্লাস 11-12 একটা কবিতা আছে সেখানে পাবে, হ্যাঁ, যে পড়তে জানে এক মজুরের প্রশ্ন বলে একটা কবিতা আছে, সেখানেও একই কথা বলছেন যে চীনের যে প্রাচীর নির্মাণ হয়েছিল, সেই প্রাচীর নির্মাণের ইতিহাসে আমরা কার নাম জানি? রাজার নাম জানি, কিন্তু এত মানুষ যে প্রাচীর নির্মাণের কাজে যুক্ত ছিল, তাদের নাম কি ইতিহাসে কোথাও বলা আছে? কোথাও বলা থাকে না। যুদ্ধে জয়লাভ করে কারা? রাজারা, কিন্তু যুদ্ধ কি রাজা একা জিততে পারে? তার পিছনে কারা থাকে? অসংখ্য সৈন্যের আত্মবলিদান, তো সেই সব সৈন্যের নাম কোথায় থাকে না? লেখা থাকে না। যুদ্ধে রাজা বলেছে যে অমুক রাজাকে পরাজিত করে জয়লাভ করেছিল, ইতিহাস রাজার কথাটা লিখে রেখেছে, কিন্তু শ্রমজীবী জনতার কথা কোথাও লিখে রাখেনি। তার মানে এটাই হচ্ছে বক্তব্য যে শ্রমজীবী সভ্যতা বা শ্রমজীবী জনতার কথা ইতিহাস খুব একটা মনে রাখেনি, এবং আমাদের উচিত সেই শ্রমজীবী মানুষের সম্মান জানানো, কারণ সভ্যতার অগ্রগতি তাদের হাত ধরেই সম্পন্ন হয়। ঠিক আছে, হুম, হ্যাঁ জয়টা তো অবশ্যই দেখায়, তার পিছনে কাদের বলিদান, আত্মবলিদান সেটা দেখাতে চায় না। আচ্ছা, এবারে কারুর কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো অসুবিধা আছে কোনো জায়গায়? কারুর কোনো জায়গা বুঝতে অসুবিধা আছে? কোনো অংশটা বুঝতে পারোনি এমন আছো কেউ? ওকে, ভেরি গুড। কি লিখেছো এটা? গরমের? গরমের কোথায় আছে মোনালিসা? ও ঘর্মের, ঘর্মের মানে হচ্ছে ঘাম, ঘাম, যারা ঘাম ঝরিয়ে পরিশ্রম করে সেই মানুষগুলোর কথা বলা হয়েছে। ঠিক আছে, আমি বলছি না আমি কবি ভাই কর্মের আর ঘর্মের, যারা কাজ করে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে তাদের কথা বলছেন। ওকে, যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট কথাটা লিখে দাও। নেক্সট দিন এগুলোর আমি অফলাইন ভিডিওতে এর যে অনুশীলনী প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তরগুলো করাবো, অফলাইন ভিডিওটা ফলো করতে থাকো, সেখানে আনসারগুলো পেয়ে যাবে। এবং এটাই তোমাদের টার্ম টুর লাস্ট চ্যাপ্টার, বাকি 3টে চ্যাপ্টার আগে পড়িয়ে দিয়েছি, আজকে এটা পড়িয়ে দিলাম, এটা লাস্ট চ্যাপ্টার হয়ে গেল। ঠিক আছে, এবার প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবে সবাই, বাই।